গণতন্ত্রের জন্যই বৈষম্য বিরোধী আন্দোলনে এত মানুষের প্রাণ ঝরেছে, তাই নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের সাথে এই সংক্রান্ত চুক্তি সই হয়। গোলাম মাওলা রনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কয়েকজন মানুষ খুবই সুন্দর গোছালো গঠনমূলক বক্তব্য দেন, তাদের মধ্যে গোলাম মাওলা রনি অন্তত আমার মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। প্লাস বিভিন্ন সময় তিনি কখনো আওয়ামী লীগের মানুষ হয়ে যান, কখনো বিএনপির, কখনো জামাতের, ডিপেন্ড করে আসলে কখন তিনি কোন বিষয় নিয়ে কথা বলেন। তো নানান আলোচনাও আছে, সমালোচনা আছে, কিন্তু দিন শেষে গোলাম মাওলা রনি যে বাটে পড়ছেন, তিনি এটা নিয়ে দীর্ঘ এক স্টেটাস দিয়েছেন। তবে এই ধরনের বাটে পড়াটা আমরা সমর্থন করি না, কারণ এরকম বাটে টুকটাক প্রত্যেকটা সাংবাদিককেই আসলে বিভিন্ন সময় যারা ক্ষমতায় থাকে, চেয়ারে থাকে, কন্ট্রোল করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দল, যারা ইতিমধ্যে বাংলাদেশকে প্রায় $200 মিলিয়ন সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন, বাংলাদেশ ইতিমধ্যে যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে এক বক্তব্য দিয়েছেন, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার চাইলেই দুই মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারেন। এদিকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে কোনো এক সেনা সদস্য কল করে বা বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সেই বিষয়টা নিয়ে হয়েছে তুলফার। দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত নাটেন একটা লাইক দিয়ে চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বিস্তারিত ভিডিওগুলো দেখতে থাকুন। গণতন্ত্রের জন্যই বৈষম্য বিরোধী আন্দোলনে এত মানুষের প্রাণ ঝরেছে, তাই নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন ইসি সংস্কারে কমিটি গঠন করা হয়েছে, চাইলে আগামী 2 মাসের মধ্যেও নির্বাচন দেওয়া যেতে পারে। আর গুলশানের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ 875 জনের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী। বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে সফল হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, পূরণ হয়েছে এক দফা দাবি। পুলিশের গুলি সহ নির্যাতন নিপীড়নে প্রাণ গেছে অনেক ছাত্র জনতার। দলের মহাসচিবের দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। 13ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের কৃতিত্ব নয়, বরং স্বৈরাচার পতন নিশ্চিত করাই ছিল বিএনপির লক্ষ্য। তার মতে হঠাৎ করেই হয়নি এই গণবিপ্লব। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব বলেন, এর যে উদ্যোগ বলেন, সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যার ফলে শেষে এক দফা আন্দোলন শুরু করেছি আমরা। আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচন আয়োজনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাসও লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করে করতে হবে। অভিযোগ করেন, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এখনো। তাই বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের সাথে এই সংক্রান্ত চুক্তি সই হয়। কৃষি, স্বাস্থ্য সহ অর্থনৈতিক খাতকে গুরুত্ব দেওয়া হবে এই সহযোগিতায়। রবিবার বেলা 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে
এই দলে ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয় তাদের। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি। আলোচনা হয় অর্থনৈতিক সহযোগিতা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর সাথে $200 মিলিয়ন একটি সহায়তা চুক্তি সই হয়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। And so essentially the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সাথে $200 মিলিয়ন একটি নতুন চুক্তি স্বাক্ষর হয়েছে। কৃষি, স্বাস্থ্যসহ অর্থনৈতিক খাতকে গুরুত্ব দেওয়া হবে এই সহযোগিতায়। and we know that collaboratively we'll be able to work together even more closely. পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। মূল বিষয়বস্তু হল ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর USAID আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা মানে যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো। এ সময় জানানো হয় USAIDর সাথে হওয়া এই চুক্তির লক্ষ্য অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারমূলক কাজ এগিয়ে নেওয়া। গোলাম মাওলা রনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কয়েকজন মানুষ খুবই সুন্দর, গোছালো, গঠনমূলক বক্তব্য দেন তাদের মধ্যে গোলাম মাওলা রনি অন্তত আমার মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। প্লাস বিভিন্ন সময় তিনি কখনো আওয়ামী লীগের মানুষ হয়ে যান, কখনো বিএনপির, কখনো জামাতের, ডিপেন্ড করে আসলে কখন তিনি কোন বিষয় নিয়ে কথা বলেন। তো নানান আলোচনাও আছে, সমালোচনা আছে, কিন্তু দিন শেষে গোলাম মাওলা রনি যে বাটে পড়ছেন তিনি এটা নিয়ে দীর্ঘ এক স্টেটাস দিয়েছেন। তবে এই ধরনের বাটে পড়াটা আমরা সমর্থন করি না, কারণ এরকম বাটে টুকটাক প্রত্যেকটা সাংবাদিককেই আসলে বিভিন্ন সময় যারা ক্ষমতায় থাকে, চেয়ারে থাকে, কন্ট্রোল করার চেষ্টা করে। তো আজকে গোলাম মাওলা রনি তিনি যে বাটে পড়ছেন তাও এটা আমাদের খুবই একটা প্রসিদ্ধ বাহিনী, গর্বের বাহিনী, সেনাবাহিনীর একটা কর্মকর্তার মাধ্যমে তিনি এই ধরনের একটা হুমকির মধ্যে পড়েছেন। আর বিষয়টা তিনি সরাসরি তার ফেসবুক আইডিতে উপস্থাপন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় করে, মানে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেছে। তো ফোন করার পর ইস্যুটা ছিল কি, আসলে এই মুহূর্তে রাষ্ট্রীয় কোনো ইস্যুতে তিনি এই বাটে পড়েন না, যেহেতু তিনি বিভিন্ন আলোচনা, সমালোচনা, নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন। তো অনেকেই ভাবছেন যে হয়তো রাষ্ট্রীয় কোনো ইস্যুতে বা তার ব্যক্তিগত কথোপকথনের জন্য অথবা মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যে বক্তব্য দেন সেগুলোর জন্য হয়তোবা তার বিপদ হয়েছে, কিন্তু বিষয়টা ওইখানে না, বিপদটা অন্য জায়গায়। গোলাম মাওলা রনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে 01858846051 এই নম্বর থেকে তার কাছে ফোন করা হয়। আর গেল কয়েকদিন যাবৎ একজন ব্যক্তি তার ব্যক্তিগত সচিবকে নানান হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। গতকালকে বেলা 11:36 এই নাম্বার থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে সরাসরি। তো আমি ফোন করার পর তিনি পরিচয় দেন যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপর নির্দেশ দেন তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় রফা দফা করার জন্য, মানে ওই সেনা কর্মকর্তার কোনো এক আত্মীয়ের সাথে রনির কোনো একটা ঝামেলা আছে, সেই বিষয়টাকে যেন তিনি শেষ করে ফেলেন। তো রনি বলছেন যে আমি ব্যবসা করি সেই 1991 সাল থেকে, কোনোদিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতিপূর্বে ফোন কিংবা তদবির বা হুমকি ধামকি আমি পাই নাই। আজ নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতার মিলিত স্রোতে আমি একই বিপদে পড়ে গেলাম, আমার এখন কি করা উচিত? তবে এখানে আমার মনে হয় যে রনি ভাই তিনি আমাদের থেকে যথেষ্ট বিচক্ষণ, প্রাজ্ঞ, অভিজ্ঞ ব্যক্তি। নাম্বারটা আসলে যেই নাম্বারটা ফোন করছে এটা নাম্বারটার ইতিহাস বের করা খুবই সোজা, তিনার সেই ক্ষমতাও আছে যে এই নাম্বারটা আসলে কার নামে ব্যবহৃত। আবার যেই ব্যক্তি ফোন করে তিনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পরিচয় দিছে, তিনি কি আদৌ কোনো সেনা কর্মকর্তা নাকি না? যেহেতু রনি ভাইয়ের লেভেলটা অনেক বড়, বাংলাদেশ আর্মিতেও তার ভালোই চলাফেরা আছে, তো সেই ক্ষেত্রে এই বিষয়টা বের করা জাস্ট ওয়ান টুর ইস্যু যে যেই নাম্বারটা ফোন দিছে এই নাম্বারটা কার, আর যে ব্যক্তির পরিচয় দিছে সেই ব্যক্তি নামক কোনো ব্যক্তি আদৌ কি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার অ্যাসিস্ট করে কিনা, আছে কিনা। যদি থাকে তাহলে তার সাথে যে কোনো একটা চ্যানেলে কথাবার্তা বলা, এমনকি মেক শিওর হওয়া যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। যদি হয়ে থাকে তাহলে বিষয়টা নিশ্চয়ই
তিনি সমাধান করার রাস্তা খুঁজে পাবেন। আর যদি বিষয়টা ফ্রডও হইতে পারে, কারণ এখন বিভিন্ন জায়গায় কখনো কখনো বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয় দিয়া, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়া, সেনাবাহিনীর পরিচয় দিয়া নানানভাবে কিন্তু অনেক জায়গায় নানান ধরনের অপকর্ম হচ্ছে, আর আমাদের অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বদনাম করারও একটা চেষ্টা চলছে। সো এই ক্ষেত্রে এটা বের করা আমার কাছে মনে হয় খুবই কঠিন কোনো কিছু না। রনি ভাই তো আর কোনো সাধারণ মানুষ না, তিনি প্রত্যেক দলের সাথে একটা ভালো সম্পর্ক আছে, বা প্রশাসনেও তার বেচের অথবা সাব বেচের অনেক মানুষ আছেন, তিনি চাইলে হয়তো মুহূর্তের মধ্যে বিষয়টা বের করতে পারতেন। কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না, হয়তোবা তিনি জানাই রাখলেন সারা দেশের মানুষকে যে কোনো একটা অশনি সংকেত তিনি ফিল করছেন। তো আমরা চাই বিষয়টা যাই হোক, যেহেতু এখানে সেনাবাহিনীর বিষয়টা আসছে, নিশ্চয়ই এটা যারা দেখার তারা দেখবেন এবং কি বিষয়টা ক্লিয়ার করবেন। দেখেন, গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কথা বলি, অনেকেই ভাবেন যে ভাই আপনি আমার দলের পক্ষে কথা বলেন না কেন। তো আমরা যখন কথা বলি একজন নিরপেক্ষতার জায়গা থেকে, আমাদের বক্তব্যগুলো কখনো আওয়ামী লীগের পক্ষে যায়, কখনো বিএনপির পক্ষ যায়, কখনো জামাতের পক্ষ যায়। যার পক্ষে যায় তার কাছে ভাল লাগে, বাকিদের বক্তব্য থাকে শালা তুই দেশে আয় অথবা তোর খবর আছে। এই কমেন্টগুলো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে দেখতে পারেন। এটার মেইন কারণ হচ্ছে আমার যেই বক্তব্যটা আপনার ভালো লাগে না, সেখানে আপনার অ্যাকশন রিয়াকশন শুরু হয়ে যায়। তো এটা চলমান প্রক্রিয়া। ব্যক্তি জীবনে আমিও অনেকভাবে এগুলো নিয়ে ডিস্টারবেন্স হয়েছি। সর্বশেষ আমার সরকারের আমলেই ডিবি, এসবি, মন্ত্রী পরিষদ থেকে চিঠি গেছে, নানান ইনভেস্টিগেশন হয়েছে। মানে এরকম হয় ভাই, কারণ হয়েছে কি আমাদের মধ্যে একটা জিনিস আছে কি যে আমরা বিপরীত দলের প্রশংসা অথবা নিজের দলের সমালোচনা, এই দুইটার কোনোটাই সহ্য করতে পারি না। ক্ষমতা থাকলে প্রয়োগ করে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।